আজকের এই প্রবন্ধ উপস্থাপন করেছেন আমাদের আলোচনাটিকে একটা গুছিয়ে গঠনমূলক ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ডক্টর এস.এম. শামীম রেজা। অনেক পরিশ্রম করে উনি দেশের বাইরে থেকে সম্মতি দিয়েছেন এবং তিনি কাজটা করেছেন এবং ডিজিটালি উপস্থিত আছেন, এখনও উপস্থিত আছেন। আমি তার এই পরিশ্রমের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজাকেও ধন্যবাদ জানাচ্ছি যে তার এই প্রবন্ধটাকে ধরেই আমরা আলোচনা করছি, গণমাধ্যম দিবস পালন করছি। গোটা বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জটা কি এবং সেটা গাজা যুদ্ধের সাংবাদিকদের চ্যালেঞ্জটা কি, অথবা হরমুজ প্রণালীর সেখানে ক্যামেরা নিয়ে বসে আছেন যে ফটো সাংবাদিক, তার চ্যালেঞ্জটা কি, অথবা রুয়ান্ডাতে যে সংকট চলছে সেখানকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি চ্যালেঞ্জে পড়ছেন, অথবা ভেনেজুয়েলাতে সাম্প্রতিককালে রাজনৈতিক পরিবর্তন, সেখানকার রাষ্ট্রপ্রধানকে তুলিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি দিয়ে সেখানকার সাংবাদিকদেরকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, সেগুলি তো আমরা জানি বা আছে। একই সঙ্গে আমরা যদি আমাদের ডোমেস্টিক ইকোসিস্টেমের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের এখানেও কিন্তু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিকতা অনেক অনেক বেশি গভীর, এবং সে কারণেই তথ্যমন্ত্রী হিসাবে আমি এত খুব অল্প সময়ের মধ্যেই এরকম একটা দিবস উদযাপন করার সুযোগ যেমন আমার জন্য তৈরি হয়েছে, তেমনি একই সঙ্গে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জও বটে, আমাদের মন্ত্রণালয়ের জন্য এটা একটা চ্যালেঞ্জ বটে যে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের প্রতিশ্রুতি ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ করব, এবং কোনো গণতান্ত্রিক সমাজই মুক্ত গণমাধ্যম ছাড়া তৈরি হতে পারে না। আমাদের একজন অতিথি আসছেন এখন, প্রেস ক্লাবের সঙ্গে রাখা একটা কাজ, এবং কোনো সরকারের পক্ষেই পরিপূর্ণভাবে এই কাজ করা সম্ভব তো হয়নি, বরঞ্চ অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা বিগত দিনের রাজনৈতিক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করতে পারি গণমাধ্যম সম্পর্কিত দেশটি। একটি হচ্ছে অস্পষ্টতা, করণীয়টা কেমন কি জানে না, না জানার ফলে অনেক ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে চলতে হয়েছে। আর একটি হচ্ছে সুনির্দিষ্টভাবে কেউ কেউ জানেন যে গণমাধ্যম তাদের শত্রু। ফলে বিগত দিনে সব সরকারকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি। এই অভিজ্ঞতার আলোকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেহেতু আমার প্রত্যক্ষভাবে এই পর্বটা রাজদেশে একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো কিভাবে তৈরি করা যায়, আমরা খেয়াল করেছি যে আমাদের দেশে শুধু নয়, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে নতুন ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করেছি, এই প্রবেশ করার ফলে এই প্রবেশ করতে আমরা দাঁড়িয়ে গিয়েছি, এবং যেই পরিস্থিতিতে তথ্যের সংজ্ঞা, গণমাধ্যমের লক্ষ্য, তৎপরতা এই সম্পর্কিত আমাদের প্রচলিত যে ধারণা, জ্ঞান, অভিজ্ঞতা, সেটা কিন্তু একটা নতুন প্রেক্ষিত লাভ করেছে। আমি আপনাদের সকলের বোঝার সুবিধার্থে বাংলা পৃথিবীর একজন বিখ্যাত কমিউনিকেশন এক্সপার্ট, যোগাযোগ বিশেষজ্ঞ, তার একটা কোটেশন আমি বলছি। তিনি এখনকার ক্রাইসিসকে বলতে গিয়ে উনি বলছেন, দি conscious and intelligent manipulation of the organized habits and opinions of the masses is an important element in democratic society. Those who manipulate this unseen mechanism of society constitute an invisible government, which is the true ruling power of a country. People are governed, their minds are molded, their tastes are formed, and ideas are suggested, largely by men who have never heard of. It is they who pull the wires that control the public mind.
invisible controller of system is powerful than a visible head. Computational propaganda is powerful like a demon. It's done by automation technology and certain black box algorithm. এই কোটেশনটা থেকে নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি যে আমরা এমন একটা গণমাধ্যম ব্যবস্থার সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি যে এটা একটা নতুন ক্ষমতা সম্পন্ন, এর যেমন মুহূর্তেই ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে ভালো জিনিসকে, তেমনি কিন্তু মুহূর্তেই ক্ষমতা আছে এটাকে, এবং পুরো কাজটা কিন্তু প্রযুক্তি করছে। এই কথাটা যখন উনি লিখেছেন তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অভিজ্ঞতা ওনার ছিল না, উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অভিজ্ঞতা বাদে এই কথা বলেছেন। এর সঙ্গে কিন্তু এখন আবার যুক্ত হবে পাওয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে ডেপথ অফ ক্রাইসিসটা কত বেশি। কিন্তু আমরা যখন গণমাধ্যমের এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি তখন কিন্তু সরকার পক্ষ বলেন, মালিক বলেন, সাংবাদিক বলেন এবং অন্যান্য অংশীদার বলেন, সবাই কিন্তু আমরা আমাদের পুরনো দর কষাকষি বা সম্পর্কের যে টানাপোড়ানা, যার যার জায়গা থেকে লেন্স থেকে দেখার যে ডিফারেন্স এবং সেটাকে এক জায়গায় জড়ো করতে না পারার যে সমস্যা, আমরা কিন্তু ওই মনোজগতে দাঁড়িয়ে কিন্তু কথা বলি। বিকজ আমরা কেউ কেউ হয়তো জানি, কিন্তু সম্মিলিতভাবে আমরা জানি না যে আমরা একটা কমপ্লেক্স সিনারিওর মধ্যে প্রবেশ করেছি যা হিউম্যান সিভিলাইজেশনকে অ্যাড্রেস করা এখন পর্যন্ত সম্ভব হয়নি।